বেশ কয়েকদিন ধরে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন যে কতগুলি স্টেট নর্থ ইন্ডিয়াতে হচ্ছে আপনার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, বেশ কয়েকটা জায়গাতে একটা ইউজিসির যে নতুন নিয়মাবলী চালু হয়েছে সেই ব্যাপারে খুব প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, রাস্তায় বেরিয়ে পড়েছে সমস্ত লোক এবং সরকারকে একদম বাপ্পান্তর করছে। আপনারা এটা শুনেছেন, টিভিতেও দেখেছেন। বাংলা মিডিয়া খুব একটা বেশি এটাকে কভার করেনি, কিন্তু হিন্দি মিডিয়া বা ন্যাশনাল মিডিয়া কিন্তু এই নিয়ে বেশ কয়েকদিন ধরে খবর করে যাচ্ছে এবং এইগুলোকে দেখাচ্ছে, হাইলাইটও করছে। তো এখন আমাদের এখানে এই ম্যাটারটা অনেক ইউটিউবার কভার করেছে, ইউটিউব যারা কন্টেন্ট বানান, কিন্তু আসলে এই রেগুলেশনটা কি সঠিকভাবে কেউ কিন্তু জানে না, ইনফরমেশান তাদের কাছে নেই এবং সাধারণ মানুষ তো জানেই না ব্যাপারটা কি। শুনছে, দেখছে, ফেসবুক চালানোর সময় ভেসে আসছে সেই ভিডিওগুলো, তারা একটু একটু করে জানছে। আমাকে অনেকে ফোনও করেছিল যে ব্যাপারটা কী ও দাদা, কী ব্যাপারটা, তুমি কি বলতে পারো একটু? আমি তাদেরকে যতটা পেরেছি বলেছি। তো আমি ভাবলাম যে একটা এই ভিডিও তৈরি করে একটু ব্যাপারটাকে বলি। প্রথম এই ইউজিসি আইন বলছে যে ইউজিসি আইনের প্রতিবাদ হচ্ছে। তাহলে এই ইউজিসিটা কী? বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে ইউজিসি মানে হলো ওই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাজ কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা সাধারণভাবে আমাদের দেশের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকে কন্ট্রোল করে এবং তাদের গ্র্যান্ট দেয়, নিয়মাবলী তৈরি করে। এটা একটা কন্ট্রোলিং অথরিটি। এখন তাহলে বিক্ষোভটা হচ্ছে কিসের ওপর? বিক্ষোভটা হচ্ছে এই ইউজিসি জানুয়ারির 2026-এ একটা নিয়মাবলী নিয়ে এসছে। নিয়মাবলী বলছি আমরা এটাকে, অনেকে বলছে অ্যাক্ট, আসলে এটা অ্যাক্ট নয়, এটা হলো রেগুলেশন। রেগুলেশন হচ্ছে নিয়মানুবর্তিতা। যে সমস্ত যে নিয়মানুবর্তিতা যে সমস্ত খসড়াতে লেখা থাকে, এই ধরনের একটা খসড়া এখানে নিয়ে আসা হয়েছে এবং এটাকে কনফার্মও করে দেওয়া হয়েছে। এইটাকে বলছে যে হচ্ছে এই এই রেগুলেশান, এটাকে বলছে। তো রেগুলেশানটার একটা নাম আছে, আমি নামটা বলছি রেগুলেশানের। এটা হচ্ছে প্রমোশন অফ ইকুইটি, প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশান ইনস্টিটিউশন রেগুলেশান 2026। মানে এখানে প্রমোশন অফ ইকুইটি, প্রমোশন অফ ইকুইটি মানে হচ্ছে এই ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে যে জাতিগত বৈষম্য যে হয়, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যে বৈষম্য হয়, সেই বৈষম্যগুলোকে রোখার জন্য হচ্ছে এই নিয়মাবলীটা আনা হয়েছে। এখন এই 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 জাতিগত বৈষম্যটা আসলে কী, অনেকে তো বুঝতেই পারছে না এটা জাতিগত বৈষম্য কী ভাই, জানিই না জাতিগত বৈষম্য কী। আরে জাতিগত বৈষম্য আমাদের অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে যারা আমরা এখানে বাংলা ভাষায় কথা বলি, আমরা পড়াশোনা করেছি এখানকার স্কুলে, এখানকার কলেজে, এখানকার ইউনিভার্সিটিতে, আমাদের এখানকার ছেলেরা জানেই না। তার কারণ হচ্ছে আমাদের এখানে এই জাতিগত বৈষম্য এর ফলে কোনো ছাত্রছাত্রীকে যে হেনস্থার ব্যাপারটা আমরা ছোটোবেলা থেকে দেখিই নি, আমাদের এখানে নেই বললেই চলে। নেই, আমরা নেই বলে আমাদের মাইন্ডের মধ্যেই নেই ম্যাটারটা, তাই লোকে বুঝতে পারছে না ব্যাপারটা। কিন্তু এটা হচ্ছে আমাদের যে মধ্য ভারত বা এবং উত্তর ভারত, এই জায়গাগুলিতে কিন্তু এটা আগেও ছিল, এখনও কিছু কিছু জায়গায় আছে, অনেক কমে গেছে কিন্তু আছে এখনও কিছু কিছু জায়গায়। কীরকম আমি বলি, জাতিগত যে বৈষম্য, এই জিনিসটা কি? জাতিগত বৈষম্য মানে হচ্ছে মানে আপনার জাতির পরিচয়ে অথবা আপনার ধর্মের পরিচয়ে অথবা আপনার লিঙ্গের পরিচয়ে আপনাকে কোনো জায়গাতে, মানে ইনস্টিটিউশনের মধ্যে, কলেজ ক্যাম্পাসে বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে হচ্ছে বৈষম্যের শিকার হতে হয় বা হেনস্থার শিকার হতে হয়। ধরুন একটা উদাহরণ দিয়ে আমি বলি, ধরুন কোনো একটা
এসটি কমিউনিটির মেয়ে, মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হয় না, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি, হ্যাঁ, তো শিডিউল ট্রাইবই ধরে নিই একটা উদাহরণের খাতিরে, উদাহরণ দিয়ে। তো এখন শিডিউল ট্রাইব একটা মেয়ে অথবা ছেলে, সে ছেলেই ধরছি, সে ইউনিভার্সিটিতে গেল, ইউনিভার্সিটিতে গিয়ে হচ্ছে একটা স্ট্রিমে ভর্তি হলো, স্ট্রিমে ভর্তি হয়ে সে দেখলো যে সে দেখলো যে অনেক ছাত্রছাত্রী রয়েছে সেখানে, কিন্তু অনেক সব ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম যারা ছাত্রছাত্রী রয়েছে তারা সবই অন্য কমিউনিটির, মানে শিডিউল ট্রাইব নয়, তারা শিডিউল ট্রাইব হয়তো একজন দুজন রয়েছে, এবং এই শিডিউল ট্রাইব হওয়ার জন্য তাকে হয়তো অন্যান্য যে ছাত্ররা তাকে হয়তো কিছুটা হেনস্থা করলো, কিছুটা কথা শোনালো, অথবা কোনো জায়গাতে হয়তো একসঙ্গে বসলো না, এই শিডিউল টাইপ বলে ওর সঙ্গে বসা যাবে না, বা হচ্ছে কোনো জায়গাতে বেঞ্চ শেয়ার করা যাবে না, টিফিন শেয়ার করা যাবে না, এই ধরনের ব্যাপার, মানে আপনার আপনার জাতিগত পরিচয়, বর্ণের পরিচয় বা ধর্মের পরিচয় আপনার সঙ্গে ভেদভাব করা যেটাকে বলা হয়, সেইটাই হচ্ছে জাতিগত বৈষম্য। অনেক সময় এই বৈষম্যের কারণে অনেক সময় শোনা যায় যে এই ছেলেটা এসসি আছে বা এসটি আছে, তো একে হচ্ছে ফেল করিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগও আগে এসেছে ওই সমস্ত সাইড থেকে। তো এখন এই এটাকে বলা হচ্ছে জাতিগত বৈষম্য। তাহলে ইউজিসি কি করতে চায়? প্রশ্ন হচ্ছে ইউজিসি কি করতে চায়? ইউজিসি এই জাতিগত বৈষম্যটা ক্যাম্পাসে যাতে না থাকে এইটা করতে চায়, এটাকে বন্ধ করতে চায়। তাহলে কি এর আগে কি জাতিগত বৈষম্য হতো? উত্তর হচ্ছে হ্যাঁ, হতো। হ্যাঁ, কিন্তু সেটা তাহলে কি কোনো আইন ছিল না? ছিল। 2012 সালের একটা হচ্ছে নিয়মাবলী ছিল, সেই নিয়মাবলীর অনুযায়ী এই ধরনের কোনো জাতিগত বৈষম্যের শিকার কোনো ছাত্র হচ্ছে অভিযোগ জানাতে পারতো, এবং সেই অভিযোগটা হচ্ছে একটা কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হতো, কিন্তু সেটা কলেজ লেভেলে অথবা ইউনিভার্সিটি লেভেলের মধ্যেই থাকতো, এটা বাইরে কোথাও যেত না, এবং ব্যাপারটাকে ওখানেই মিটিয়ে নেওয়া হতো, সেটেলমেন্ট করে দেওয়া হতো এটাকে। কিন্তু তাহলে তাহলে ইয়েটা কী হচ্ছে, মানে এখনকার সঙ্গে পার্থক্যটা 2012-তে যে নিয়মটা ছিল আর এখনকার নিয়মের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা এটাই যে এখন ইউজিসি যে নিয়মটা চালু করেছে সেই নিয়মটাতে বলা হচ্ছে যে না, এখন আর ওইটা আগে যেরকম হতো যে খাতায় কলমে ওইটা ছিল যে কেউ অভিযোগ জানাতে পারে, সেটা বাধ্যতামূলক ছিল না যে ওই অভিযোগটার নিষ্পত্তি এতদিনের মধ্যে করতেই হবে এবং করার পরে ইউজিসিকে তার রিপোর্টিং করতে হবে, এগুলো ছিল না। এখনকার নিয়মে বলছে, এখনকার নিয়মে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সেই কমিটিটা হচ্ছে তৈরি করে দেওয়া হয়েছে, সেই কমিটির কাছে এই ধরনের জাতিগত বৈষম্যের শিকার, জাতি শুধু নয়, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে বৈষম্যের শিকার কোনো ছাত্রছাত্রী যদি ওই কমিটির সামনে হচ্ছে ওরা ইয়ে করে, মানে কমপ্লেন করে, তাহলে ওই কমপ্লেনটার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে নিতে হবে। তদন্ত সঠিক যদি করা নাও যায় তাহলেও ব্যবস্থা নিতে হবে, সঠিক তদন্ত না হলেও ব্যবস্থা নিতে হবে, এবং ব্যবস্থাটা যে নেওয়া হয়েছে সেটা ইউজিসিকে রিপোর্টিং করতে হবে। এইখানে হচ্ছে পার্থক্যটা, অর্থাৎ এখন ওটাকে বাধ্যতামূলক করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার কাছে কথা হচ্ছে ভালো জিনিস, তাহলে তো ভালো জিনিস। এখন এখন তাহলে এই রকম উত্তাল হয়ে গেল কেন, দেশ কেন উত্তাল হয়ে গেল বললো কেন? জেনারেল ছাত্রছাত্রীরা, জেনারেল ক্যাটাগরির ছাত্র, মানে এসসি এসটি ওবিসি মিলিয়ে কিন্তু আমাদের দেশের যে সমস্ত জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার মানে 75% হয়তো কভার হয়ে যায়, বাকি পড়ে থাকে 25। তাহলে তো বেরিয়ে গেল কেন রাস্তায়? এটা তো ভালো জিনিস। এখানে যারা অভিযোগ করছে তারা বলছে যে এই যে নিয়মাবলীর কথা বলা হয়েছে, এইখানে জাতিগত বৈষম্যের কথা যে এখানে বলা হচ্ছে, এই জাতিগত বৈষম্য ব্যাপারটা এখানে এসসি এসটি এবং ওবিসির কথা একদম স্পেসিফিক্যালি বলা আছে, যে তারা যদি জাতিগত বৈষম্যের শিকারের জন্য কোনো হেনস্থা তাদের হয় বা মানে কোনো ঘটনা ঘটে, তাহলে তারা এটা করতে পারবে এবং মানে কমপ্লেনটা করতে পারবে, এবং সেই কমপ্লেনের এগেনস্টে ব্যবস্থা হবে। এখন যারা সাধারণ হচ্ছে ক্যাটাগরির মধ্যে পড়ে, জেনারেল ক্যাটাগরি, তারা এটা ভেবেছে
যে মনে করেছে যে এই যে নিয়মটা যেখানে হচ্ছে ওদের কথা স্পেসিফিক্যালি লেখা আছে, তাহলে ওরা কমপ্লেনটা করবে কাদের এগেনস্টে, এরা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কমপ্লেনটা করবে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের এগেনস্টে, স্টুডেন্টও হতে পারে শিক্ষকও হতে পারে, তো তাদের এগেনস্টে করবে। এখন তাহলে কি হচ্ছে, তাহলে এদের বক্তব্য হচ্ছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটেও, হ্যাঁ ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে মানে কমপ্লেনটা সেটা ওই ওদের এগেনস্টে যাবে, এবং বলা আছে যেহেতু যে নির্দিষ্ট সময়ের মধ্যে এইটাকে কমপ্লিট করতে হবে, তদন্ত তুমি পুরোপুরি করতে পারো বা না পারো। হ্যাঁ তাহলে ওদের বক্তব্য যে তাহলে এক্ষেত্রে কিন্তু মিথ্যা অভিযোগও এখানে হতে পারে, এবং উপযুক্ত তদন্ত যদি না হয় তাহলে কোনো একটা ছেলে মানে যে হয়তো সত্যিকারের এই ধরনের কিছু করেনি, তার এগেনস্টে কমপ্লেন করা হয়েছে বা কমপ্লেন হয়েছে, যথাযথ তদন্ত হয়নি, তাহলে ফেঁসে যেতে পারে। অর্থাৎ মিথ্যা অভিযোগ হলে ফেঁসে যাওয়ার চান্স আছে তারা মনে করছে। আরেকটা জিনিস তারা মনে করছে যে এই যে এসসি এসটি ওবিসি, এখানে আবার হচ্ছে মুসলিম খ্রিস্টান এই কথাটাও যুক্ত করে দেওয়া হয়েছে। তো এদের কথা যেহেতু স্পেসিফিক্যালি বলা আছে, তাই কমপ্লেনটা নাকি তারাই করতে পারবে, সাধারণ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির যে সমস্ত ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা যারাই থাকুক, তারা এই যে কমপ্লেনটা তারা করতে পারবেন না তাদের এগেনস্টে। তো এখন এখন কথা হচ্ছে যে তাহলে ব্যাপারটা কী হলো, ব্যাপারটা হচ্ছে ওই যেটা হলো যে এখানে ওই 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 ধারণার বশবর্তী হয়ে এই আন্দোলনটা চললো। তাহলে তাহলে কি, তাহলে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে কি এই আন্দোলনটা কি ঠিক না ভুল, এখন কথা হচ্ছে যে এই এখানে এখানে যারা হচ্ছে এই নিয়মাবলী যারা ড্রাফটিং করেছেন, তাদের হচ্ছে একটু ভেবে চিন্তে করা উচিত ছিল বলেই মনে হয়। তার কারণ হচ্ছে যে দেখুন, জাতিগত বৈষম্য বা হচ্ছে ভাষাগত, জাতিগত, বর্ণগত এই বৈষম্য কিন্তু যে কোনো ছাত্রের ক্ষেত্রেই ঘটতে পারে। এটা এসসি এসটি ওবিসি এটা ব্যাপার না, এসসি এসটি ওবিসি মুসলিম খ্রিস্টান এটা ব্যাপার নয়, যে কোনো ছেলের ক্ষেত্রে ঘটনাটা ঘটতে পারে। কেন বলছি আমি আপনাকে, এটার একটা উদাহরণ দিই, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন একটা এই উত্তর ভারতের একটা এসসি কমিউনিটি, যেটা আগে আমরা আমরা বলেছিলাম যে একটা এসসি ছাত্র হচ্ছে তার জাতিগত বৈষম্যের জন্য একটা সাধারণ জেনারেল ক্যাটাগরির ছাত্র তার উপর হেনস্থা করলো, এটা যেমন হতে পারে, এটা একদমই হতে পারে, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু ও একটা ধরুন একটা জেনারেল ক্যাটাগরির ছাত্র আসামে পড়তে গেল অথবা মিজোরামে পড়তে গেল, সেখানকার ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে যখন দেখলো যে এখানে ম্যাক্সিমাম 90% ছেলেই হচ্ছে খ্রিস্টান আর সে একমাত্র হিন্দু, অথবা সে দেখলো যে ওখানকার যারা রয়েছে সবাই হচ্ছে এসটি কমিউনিটির আর সে জেনারেল ক্যাটাগরির, এবার সে সবার মাঝখানে পড়ে গেল এবং সে তো এখানে সংখ্যালঘু, সেখানে তার এগেনস্টে এই যে জাতিগত যে বৈষম্য বা জাতি ধর্ম বা বর্ণগত যে বৈষম্য, সেটা কি তার এগেনস্টে হতে পারে না? একদমই হতে পারে। হ্যাঁ, আমি আরেকটা উদাহরণ দিই। ধরুন একটা হচ্ছে একটা সমাজ হয় না, বৈশ্য সমাজ, কায়স্থ সমাজ, এরকম বিভিন্ন ভাগ আছে বিভিন্ন জায়গায়, তাদের একটা বড় ট্রাস্ট মনে করুন, এই বড় ট্রাস্ট মনে করুন একটা ইউনিভার্সিটি বানিয়েছে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা একটা কলেজ বানিয়েছে, সেখানে এই ট্রাস্টটাকে যারা কন্ট্রোল করে বা চালায় সবাই ওই কমিউনিটিরই লোক, সবাই ওই বৈশ্য কমিউনিটিরই লোক ধরুন। এবার সেখানে মনে করুন একটা ভ্যাকেন্সি আছে এবং ভ্যাকেন্সিতে প্রফেসর নেওয়া হবে এবং ডাকা হয়েছে, সেখানে ডাকা হলো, এবং ডেকে দেখা গেল যে 3টে ক্যান্ডিডেট এসেছে এবং সেই 3টে ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেট ব্রাহ্মণ আর হচ্ছে 2টো ক্যান্ডিডেট বৈশ্য কমিউনিটির মধ্যে রয়েছে। এবার যারা হচ্ছে ইন্টারভিউ নিচ্ছেন এবং পরীক্ষা টরীক্ষা নিচ্ছেন, তারা দেখলেন, করার পরে সব কিছু খাতা টাতা দেখে ইন্টারভিউ নেওয়ার পর দেখলেন যে এই যে ব্রাহ্মণ কমিউনিটির যে ছেলেটা আছে, সেই ছেলেটা হচ্ছে বেটার দেন ওই বৈশ্য কমিউনিটির যে বাকি দুজন এসেছিল, একটু বেটার, তাকে নিলে নেওয়া যায়। কিন্তু যারা কন্ট্রোল করছে তাদের মনে হতে পারে ভেতরে প্রমাণ করা যাবে না, কিন্তু মনে হতে পারে যে যেহেতু আমাদের কমিউনিটির এটা কলেজ এবং ইউনিভার্সিটি, তাই প্রফেসরও আমরা নেবো আমাদের কমিউনিটি থেকেই,
তাহলে সে কী করতে পারে, সে ওই জায়গাতে ওই ইন্টারভিউয়ার ওকে 1 নম্বর কম দিয়ে ওই ব্রাহ্মণ ছাত্রটাকে 1 নম্বর কম দিয়ে দিতে পারে, 1 নম্বর কম দিয়ে ওই বৈশ্য ছাত্রটাকে ওটাকে সিলেক্ট করে নিয়ে ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারে। প্রমাণ করতে পারবেন না, কিন্তু তার মনের মধ্যে এটা চলতে পারে। সুতরাং জাতিগত বর্ণগত বৈষম্য যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, সেটা প্রমাণ করা যাক বা না যাক। এই যে একটা ধারণা যে না জাতিগত বৈষম্য বা ধর্মগত বৈষম্য, এই বৈষম্যটা শুধুমাত্রই এসসি এসটি এবং ওবিসিদের মধ্যেই হতে পারে, আর কারুর মধ্যে এটা হতে পারে না। জেনারেল ক্যাটাগরির ছেলেরা শুধুমাত্র এই হেনস্থাটা করবে, তারা হেনস্থার শিকার হতে পারবে না, এইটা একদমই নয়। এই হচ্ছে টোটাল ঘটনাটা। এখন তাহলে কি হলো, সুপ্রিম কোর্টে গেল ঘটনাটা, এবার এই যে এটা চ্যালেঞ্জ করা হলো, এই নিয়মানুবর্তিত এই নিয়মটাকে নিয়মাবলীকে চ্যালেঞ্জ করা হলো। এইটা চ্যালেঞ্জ করার পরে হচ্ছে সুপ্রিম কোর্ট বলল যে, সুপ্রিম কোর্ট দেখলো ড্রাফটিংটা, দেখে বলল এটাতে অনেক কিছু অস্পষ্ট রয়েছে, যেটা আরও ক্লিয়ার হওয়া উচিত ছিল। এই নিয়মাবলী যদি এখনই চালু হয়, এটা বৈষম্য কমানোর বদলে ক্যাম্পাসের মধ্যে বৈষম্যটাকে বাড়িয়ে দিতে পারে। তাই এই নিয়মাবলীটা এখন স্টে থাকবে, অর্থাৎ এখন লাগু করা যাবে না। তাহলে কি হবে, তাহলে হবে যেটা, সেটা হচ্ছে 2012-তে যে নিয়মটা হচ্ছে এই ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে চালু ছিল, সেটাই এখন চালু থাকবে আপাতত। কিন্তু এটাকে চালু করা যাবে না। এখন দেখার যে তাহলে কি এই নিয়মাবলী যেটা এসেছে 2026, এটা পুরোটাই খারাপ? না, পুরোটা খারাপ নয়, পুরোটা ম্যাক্সিমামটাই ঠিক। 95% অফ মানে দ্যাট রেগুলেশন ইজ মানে গুড, ভালো। কিন্তু ওই কিছু কিছু জায়গায় ওই টার্ম যেগুলো ব্যবহার করা হয়েছে, এই টার্মগুলোর জন্য হচ্ছে এটা এই এগেনস্টে আন্দোলন হচ্ছে। এখন এখন দেখার যে পরবর্তীকালে এই টোটাল যে রেগুলেশনটা সেটাই উইথড্র হয়ে যায়, না হচ্ছে কিছু ক্লজ চেঞ্জ করে আবার এই রেগুলেশনটাকেই চালানো হয়, সেটা আমরা পরে দেখতে পারবো। পরের ডেটে আমরা দেখতে পারবো। এই 29 তারিখে তো এটা স্টে হয়ে গেছে এই রেগুলেশনটা। এখন তাহলে চলবে কীভাবে? তাহলে চলবে 2012 সালে যে রেগুলেশান ছিল 2012-তে, সেই রেগুলেশান অনুযায়ী এটা এখন হচ্ছে ওই ইউনিভার্সিটির এগুলো চলবে। এখন কোশ্চেন হচ্ছে এই ইউজিসি হঠাৎ করে এই 2026-এর এই রেগুলেশানটা আনলো কেন? 2012 রেগুলেশান তো ছিল। এটা আনলো তার কারণ হচ্ছে এর আগে 2012-র যে রেগুলেশান ছিল, সেই রেগুলেশানে এই তাদের এগেনস্টে বৈষম্য হলে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার যেহেতু কোনো বাধ্যতামূলক ব্যবস্থা মানে ছিল না, আগে অনেক ফোরাম এবং কোনো কোনো ক্ষেত্রে সুপ্রিম কোর্টও বলেছিল যে আপনারা শুধুমাত্র এই ম্যাটারটাকে আপনারা কাগজে কলমে রেখে দিয়েছেন, হ্যাঁ, আপনারা এটাকে একদম বাস্তবে এটাকে ইমপ্লিমেন্ট করুন। ইমপ্লিমেন্ট তো হয়নি, ইমপ্লিমেন্ট সেইভাবে হয়নি, ইমপ্লিমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করুন। এইটা অনেক কেসেতে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, সেই কারণে সুপ্রিম কোর্টের অবজারভেশন থাকার জন্য এই ধরনের একটা কেস আছে, যে কেসটা মার্চ মাসে আসবে আবার পরের ডেটে। এবার সেই মার্চ মাসে যখন এই কেসটা আসবে, তখন তো ইউজিসিকে আবার জিজ্ঞেস করা হবে এই ম্যাটারটা, যে আপনারা কোনো অ্যাকশান নিয়েছিলেন কি না। সেই অ্যাকশানটা হচ্ছে ইউজিসি নিতে চেয়েছে, অর্থাৎ একটা নতুন এরকম রেগুলেশন বানিয়ে সেই রেগুলেশনটা ইমপ্লিমেন্ট করতে চেয়েছে ইউজিসি, এবং যেটা জানুয়ারি 2026-এ এটাকে ওরা দিয়েছে, যে ভাই এটা আমরা দিয়ে দিলাম, এই অনুযায়ী চলবে। ওরা তো ভাবেনি এরকম বিতর্ক হয়ে যাবে। এই হচ্ছে এর প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে হচ্ছে এটা ইউজিসি চালু করেছে। এখন অনেকে বলতে চাচ্ছে যে এই যে রেগুলেশন, এই রেগুলেশনটা পুরোটাই উইথড্র করে নেওয়া। এটা আবার ভেতরে ভেতরে যতটা আমি যতটা অনেক মানে ইউটিউব বা অনেক যারা এই শিক্ষাবিদ আছে যারা আলোচনা করছে, তাদের আমি আলোচনাগুলো শুনছিলাম, অনেকে বলছে যে এইটা পুরোটাই উইথড্র করতে হবে। বলছে তার কারণ হচ্ছে এইখানে এই রেগুলেশনটাতে এই বৈষম্যটা বন্ধ করার জন্য যা যা কমপ্লায়েন্সেসের কথা বলা হয়েছে, এই কমপ্লায়েন্সেসগুলো করতে গেলে যা ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে কলেজ ক্যাম্পাসগুলোতে এবং ইউনিভার্সিটিতে, সেই কলেজ এবং ক্যাম্পাসগুলোতে একটা মানে ম্যান পাওয়ার, ভালো ম্যান পাওয়ার এর মধ্যে এর পিছনে যাবে, যাতে হচ্ছে এগুলোকে রেগুলেট করা, এগুলোকে দেখা, হ্যাঁ, টাইম টু টাইম মনিটর করা, ইউজিসিকে রিপোর্টিং করা। তো সেইটা কোনো কলেজের বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল আছেন, তারা এটা কেন চাইবেন আমাদের নিজেদের ঘাড়ে নিতে?
তারা বলবেন না না এটা আমরা করতে চাই না, এটাকে বন্ধ করে দেওয়া হোক। এটা চাইবেই ওরা, কাজ বেড়ে গেলে যেটা হয়, কাজ বেড়ে যাবে তাদের। তো এই হচ্ছে গোটা ঘটনাটা। মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। এই ইউজিসি সংক্রান্ত যে আন্দোলন চলছিল এই ব্যাপারে একটু আমাকে জিজ্ঞেস করছিল অনেকে, তো সেই কারণে এই ভিডিওটা আমি করলাম, এবং এটা আপনারা দেখতে পাবেন, ইহাতে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। তো বন্ধুরা নমস্কার, এরপরে কখনো কোনো বিষয় নিয়ে আমরা আবার আসবো।